আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওর মধ্যে আমরা শিখছিলাম হচ্ছে এফওএমসির যে মিটিং মিনিট ছিল সেই নিউজ ইভেন্ট সম্পর্কে। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা শিখব হচ্ছে এফওএমসি স্টেটমেন্টের যে নিউজ ইভেন্টটা আছে সেটা সম্পর্কে, অর্থাৎ এফওএমসি স্টেটমেন্ট এই নিউজ ইভেন্টটা আসলে কি সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি একটু প্রশ্ন আকারে যেহেতু সবসময় সাজাই, তো এইটা প্রশ্ন আকারে নিয়ে আসছি। তো আমি ছোট্ট করে বলি যে আসলে এই তিনটা প্রশ্ন জানলে আমাদের জন্য এনাফ, যে আসলে এই এফওএমসি স্টেটমেন্টটা কি, কেন প্রকাশ করা হয়, আর কেন গুরুত্বপূর্ণ, এটার প্রভাবটা কি কি পড়ে মার্কেটের মধ্যে। ঠিক আছে, এটা এতটুকু জানলে আমাদের জন্য মোর দেন এনাফ। তো শুরুতে আমরা যেহেতু এখানে এফওএমসি দেখতেছি, এফওএমসি কি, এফওএমসি কেন আসছে, এটা কিন্তু অলরেডি আমরা সবাই জানার কথা। তাও আমি আরেকটাবার বইলা দিই। আমরা জানি প্রত্যেকটা দেশের কারেন্সিরে মেনটেন করে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। সেম ইউএস ডলারের যে কারেন্সিটা সেটাকে মেনটেন করতেছে কে? ফেডারেল রিজার্ভ ব্যাংক। তো এখন ডিরেক্টলি ফেডারেল রিজার্ভ ব্যাংক চাইলেই পারতো ওদের ইন্টারেস্ট রেট হোক, ইনফ্লেশন, ডিফ্লেশন, জিডিপি টিডিপি সব কিছু দেখা ওরা একটা ইন্টারেস্ট রেট সেট করতে, বাট ওরা এটা করতেছে না। কেন করতেছে না? কারণ আমরা সবাই জানি যে অন্যান্য দেশের কারেন্সির মতো ইউএসডি বা ইউএস ডলারের কারেন্সিটা না। কারণ অন্যান্য সব দেশ নিজেদের রিজার্ভ কারেন্সি হিসাবে এই ইউএস ডলারটারই ব্যবহার করতেছে। তাই এই ইউএস ডলারটা মেনটেন করা, নজরে রাখা, একটা সিস্টেমে রাখা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক রিস্কি। সেই ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক কী করছে, এই কারেন্সিটা যাতে খুব সুন্দরভাবে যাতে একটা সিস্টেমেটিক্যালি মেনটেন করা যায়, সেই জন্য এই এফওএমসি নামক একটা সিস্টেম রেডি করছে ওদের সেন্ট্রাল ব্যাংকের আওতায় থেকে। এই এফওএমসি মানে হচ্ছে কি ফেডারেল ওপেন মার্কেট কমিটি। ঠিক আছে, তো এই এফ মানে হচ্ছে ফেডারেল, ও মানে হচ্ছে ওপেন, এম মানে হচ্ছে মার্কেট, সি মানে হচ্ছে কমিটি। ঠিক আছে, ফেডারেল ওপেন মার্কেট কমিটি। সো এখন আমরা এতটুকু বলতে পারি যে এই এফওএমসির মেইন কাজটা কি? এফওএমসির মেইন কাজটাই হইতেছে ইউএস ডলারের জন্য, ঠিক আছে, বা ইউএস ডলারের যে কারেন্সিটা আছে সেটার জন্য ইন্টারেস্ট রেট সেট করা। ঠিক আছে, সার্বিক দিকগুলো দেখে। আর আমরা জানি অলরেডি যে একটা কারেন্সি ইন্টারেস্ট রেটটা কী কী দেখে সেট করে। ঠিক আছে, আর ইনফ্লেশনটা মূলত কি, এই এফওএমসির কাজটাই হচ্ছে ওই ইউএস ডলারের কারেন্সি থেকে ইনফ্লেশন রেটটা যতটুকু সম্ভব কমায় দেওয়া। কারণ আমরা জানি একটা কারেন্সির ভ্যালিউটারে ডিভ্যালিউ করে দেয় হচ্ছে ওই কারেন্সির ইনফ্লেশন। সো এফওএমসি যদি কি করে, এখানে ওই দেশের জিডিপি থেকে শুরু করে এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, তারপরে হচ্ছে ইনফ্লেশন, সব কিছু দেখা এই কারেন্সির ভ্যালিউটা যাতে ঠিকঠাক রাখা যায় কন্ট্রোলের মধ্যে, সেই জন্য কাজ করে। ঠিক আছে, তার মানে আমরা এতটুকু বলতে পারি এফওএমসি রিলেটেড যতগুলো নিউজ ইভেন্ট আছে সবগুলাই হচ্ছে ওই কারেন্সির ভ্যালিউ ধরে রাখার জন্য যা যা করতে হয় সব করে। ওকে, সো গত ভিডিওর ভিতরে আমরা কিন্তু শিখছিলাম, গত দুইটা ভিডিওর ভিতরে আমরা শিখছিলাম, একটা শিখছিলাম হচ্ছে এফওএমসির পক্ষ থেকে যে ফেডারেল রেট আসে অর্থাৎ ইন্টারেস্ট রেট আছে, সেইটা একটা এফওএমসির পক্ষ থেকে নিউজ ইভেন্ট ছিল, সেটা সম্পর্কে আমরা জানছি। আর গত ভিডিওর মধ্যে যেই নিউজ ইভেন্টটা সম্পর্কে জানছিলাম সেটা হচ্ছে এফওএমসির পক্ষ থেকে যে একটা মিটিং মিনিটস করা হয় সেইটা সম্পর্কে জানছিলাম। ঠিক আছে, তো আমরা জানছিলাম সেইখানে যে প্রত্যেক বছর 8বার একটা মিটিং হয়। ওই 8বার মিটিং হওয়ার পরে এক সপ্তাহ পর পর যেই মিটিংটা আসে সেইটা হচ্ছে ওদের মিটিং মিনিটস। এটার মধ্যে বিস্তারিত কী কী নিয়ে আলাপ আলোচনা করা হয় গত ভিডিওর মধ্যে বলে আসছি। সো আজকের ভিডিওর উদ্দেশ্য যেহেতু হইতেছে এফওএমসি স্টেটমেন্ট, তো শুরুতে আমরা জানি এবার হচ্ছে এই এফওএমসি স্টেটমেন্টটা কি। ঠিক আছে, এফওএমসি স্টেটমেন্ট কি আমরা অলরেডি জানি যে এই এফওএমসির কাজ হচ্ছে ওরা এই ইন্টারেস্ট রেটটা সেট করবে। সেই ক্ষেত্রে ওরা ওই কারেন্সির সার্বিক যতগুলো দিক আছে যেইগুলা ওই কারেন্সির ভ্যালিউর সাথে, কারেন্সিটা কন্ট্রোল করার সাথে রিলেটেড আছে, সেই সবগুলা বিষয়ে ভালোভাবে আপনার বিস্তারিতভাবে ওদের লক্ষ্য রাখা, তাই তো। তো এখন যেহেতু এফওএমসি স্টেটমেন্ট শব্দটা আসছে, এইটা কেন আসছে? কারণ হচ্ছে আমরা অলরেডি জানছি যে এই এফওএমসি কিভাবে গঠিত হয়েছে, যে অ্যারাউন্ড 12টা সদস্য নিয়ে গঠিত হয়েছে। তার মধ্যে হচ্ছে ধরতে পারি যে 5 জন হচ্ছে ডাইরেক্টলি ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে, আর বাকি যে 7 জন আছে সেই 7 জন হইতেছে আপনার একদম বলতে পারেন যে ওই দেশের প্রেসিডেন্ট লেভেলে বলেন, আর মানে ওই দেশের প্রেসিডেন্ট লেভেল থেকে একদম সরকারিভাবেও বলতে পারেন বা রাষ্ট্রপতি পর্যায়ে নিযুক্ত বলতে পারেন, এরকম টাইপের। পাশাপাশি ওরা কি, ওরা বিভিন্ন কমিটির ভিতরেও আওতাভুক্ত থাকে বিভিন্ন বড় বড় ব্যাংক পর্যায়ে।
ঠিক আছে, যেগুলা হচ্ছে অন্যান্য বিভিন্ন খাতের সাথেও কানেক্টেড, মানে বলতে পারেন যে সবগুলাই হচ্ছে উচ্চ লেভেলের মানুষ। আমি যতটুকু বুঝি ততটুকু বললাম আর কি। এখন এখানে তাহলে এতটুকু তো আমরা জানলাম যে বছরে 8 বার অ্যারাউন্ড 1.5 মাস পর পরই প্রত্যেক বছরে যে এই এফওএমসির মিটিংগুলো হয় বা কার্যকলাপগুলো শুরু হয়। সো এইটা তাহলে বুঝলাম। এখন তাহলে এই স্টেটমেন্টটা কেন কাজে লাগতেছে আমি জানি না, কতটুকু বুঝাইতে পারতেছি বা ট্রাই করতেছি। এখন কথা হইতাছে এই যে বছরে 8 বার ওরা এই এফওএমসির পক্ষ থেকে সব কিছু নিয়ে বসে যাবতীয় কার্যকলাপ শুরু করে, এই প্রত্যেকটা সভা যে বসতাছে, এই প্রত্যেকটা সভার ভিতরে ঠিক আছে ওরা কি করে আমরা জানি, বিভিন্ন ভোটিং টোটিং করে যে এইটা বাড়লে এইটা হইব, ওইটা কমলে এইটা হইব, এখন যে আছে তাই ভালো আছে, এমন বিভিন্ন বিষয়ে বিভিন্ন খাত নিয়ে বিভিন্ন পর্যায় নিয়ে যে বিস্তারিত আলোচনা হয়, খারাপ দিক ভালো দিক সব বিবেচনা করে যে ভোটিংটা হয়, ওই ভোটিং করার পরে যে একটা বিস্তারিত ডিসিশন হয়, প্রত্যেকটা সবার পরেই যে ডিসিশনটা দাঁড়ায়, যে ভোটিংয়ের ডিটেইলটা দাঁড়ায়, ওই ডিটেইলটারে যদি জনগণ পর্যায়ে বলেন বা হচ্ছে একদম ব্যবসায়িক পর্যায়ে বা একদম ইনভেস্টর লেভেলে বলেন, ওইখানে পৌঁছায় দেওয়ার জন্য তো অবশ্যই একটা লিস্ট লাগে। ওই লিস্ট যেটা তৈরি করে নিয়ে আসে সারসংক্ষেপভাবে, বিস্তারিত দিলে তো ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, তাই না? তো সারসংক্ষেপভাবে যে একটা লিস্ট নিয়ে আসে সেইটাই হইতাছে এই স্টেটমেন্ট, ঠিক আছে? আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি বা ট্রাই করতেছি। তার মানে এই এফওএমসির স্টেটমেন্ট বুঝলাম, এফওএমসির পক্ষ থেকে প্রত্যেকটা সভা হওয়ার পরে, ঠিক আছে, প্রত্যেকটা সভা হওয়ার পরে যে একটা লিস্ট নিয়ে আসে সংক্ষিপ্ত, যে একটা লিস্ট তৈরি কইরা, ওই যে আমার বড় ভাই পাওয়েল দেখেন নাইসা একটা কাগজ পড়া শোনায়, সো যে লিস্টটা তৈরি করা হয় ওই লিস্টের ভিতরে বিভিন্ন বিষয়াদি লেখা থাকে, ঠিক আছে, বিবরণ লেখা থাকে, ওই লিস্টটাই হইতাছে এই স্টেটমেন্ট। সেটা কি করে, প্রত্যেকটা সবার পরে একটা নির্দিষ্ট সময়ে একটা চেয়ারপারসন আইসা বা এফওএমসির একটা চেয়ারপারসন আইসা এই লিস্টটা পইরা শোনায়। আর এই লিস্টের ভিতরে কি কি থাকতে পারে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এটা তো বুঝলাম এফওএমসি স্টেটমেন্টটা কি। এই লিস্টের ভিতরে থাকতে পারে হচ্ছে আমাদের বর্তমানে যে ইন্টারেস্ট আছে সেটা এটা ছিল, গত বছর এরকম ছিল, তার আগের মাসে এটা হয়েছে, এটা হওয়াতে এই জিনিসটা ভালো হয়েছে। তারপরে হচ্ছে এই আমাদের যেই বাকি যে বিষয়গুলো জিডিপি থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এই সবগুলা বিষয় এতটুকু বাড়ছে, এতটুকু কমছে, আগের সমান আছে, এরকম ধরনের সব দিকে যে পর্যায়গুলোর ভোটিং করা হয়েছিল সবগুলা বিষয় কতটুকু কি হয়েছে না হয়েছে সব কিছু তুইলা ধরে, ঠিক আছে? এটাই হইতাছে ওই স্টেটমেন্ট, কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরে না, সেটা হচ্ছে সার সংক্ষেপভাবে যাতে সবার কাছ পর্যন্ত পৌঁছাই দেওয়া যায়, ঠিক আছে? এখন হইতাছে এইটা কাদের উদ্দেশ্য করতেছে এটা বুঝতে হবে, কেন প্রকাশ করে। এবার পরের প্রশ্নটার দিকে আমরা চলে আসি, ঠিক আছে? এই এফওএমসি যে স্টেটমেন্টটা তখন বুঝলাম, কাউ করে বুঝাইলাম, এই স্টেটমেন্টটা কেন প্রকাশ করে এটা তো বুঝতে হইব। স্টেটমেন্ট তৈরি করার কারণ হইতাছে যে অবশ্যই জনগণ পর্যায়ে বলেন বা ইনভেস্টর পর্যায়ে বলেন সেই ডেটাটা পৌঁছায় দিতে হইব ওর, এই জন্যই হচ্ছে ওরা এই স্টেটমেন্টটা করে। কারণ এটা হচ্ছে একটা কি একদম পুরা সিস্টেমেটিক্যালি কাজটা হয়, ঠিক আছে? সো এখন পুরা পৃথিবীর যদি আপনি খেয়াল করেন তাহলে পুরা পৃথিবীটা কন্ট্রোল করতেছে কিভাবে, পুরা পৃথিবীতে ইনভেস্টর লেভেলেই কন্ট্রোল হইতেছে সব কিছু। কেমনে, আপনি যখন কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করবেন তখন প্রোডাক্ট তৈরি হইব, সার্ভিস তৈরি হইব, ওইগুলা করার ফলে কি হইতাছে, বিভিন্ন ট্রানজ্যাকশন হইতাছে, আর যেহেতু ট্রানজ্যাকশন হইতাছে সো এখানে কারেন্সির দরকার আছে। তার মানে বুঝতেছেন তো, এর মানে হচ্ছে এই স্টেটমেন্টটা তৈরি করার কাজই হইতাছে, প্রকাশ করার কারণে হইতাছে ইনভেস্টর লেভেলে বা ভোক্তা লেভেলে বলেন বা জনগণ পর্যায়ে বলেন এই ডেটাটা তুইলা ধরা যে কোন দিকে কি হইতাছে। এখন এইটা প্রকাশ তো করে কেন বুঝলেন এটা? সো এখন প্রকাশ করার মাধ্যমে ওরা বিভিন্ন জিনিস জানায়ও দেয় যে বর্তমানে এতটুকু বাড়াইছি বা এতটুকু কমাইছি, এই বিষয়গুলো তুইলা ধরে দেয়, কেন তুলছি বা কেন বাড়াইলাম কেন কমাইলাম, এই বিষয়গুলো ডিটেলভাবে তুলে ধরার চেষ্টা করে। আশা করি বুঝতে পারছেন যে কেন প্রকাশ করে। একদম জনসম্মুখে বিষয়টা তুইলা ধরলে, মানে প্রেসের মাধ্যমেই ইনভেস্টর লেভেলে তুইলা ধরলে এটা ওরা স্যাটিসফ্যাকশন থাকে, ওরা যা করতে চাইতেছে সেইটা একদম গ্লোবালি মেনটেইন থাকে সবার জানাশোনা মতে, মূলত সবাই যাতে বুঝতে পারে বিষয়টা। নাইলে কি হইতে পারে, এই একটা স্টেটমেন্ট যদি ঠিকঠাক করে প্রকাশ করা না হইতো তাহলে দেখা গেছে বিভিন্ন পর্যায়ে অনেক বড় বড় ইম্প্যাক্ট পড়তো। আর আমরা অলরেডি জানি যে কেমন কেমন ইম্প্যাক্ট পড়তে পারে। এই ইম্প্যাক্ট পড়তে পারে সবচাইতে বেশি ধরেন যে ওই কারেন্সির সাথে রিলেটেড অন্যান্য যত কারেন্সি পিয়ার আছে, যেমন ফরেক্স মার্কেটের ভিতরে আমরা তুলনা করতেছি ওইখানে, ঠিক আছে? তারপরে দেখা গেছে যে ইন্টারেস্ট রিলেটেড যতগুলো কোম্পানি আছে বা ব্যাংক লেভেল আছে,
ঠিক আছে, এরকম পর্যায়ে ইন্টারেস্ট লেভেলে যায়, মানে ইন্টারেস্ট লেভেলের মাধ্যমে কন্ট্রোল করা হয় এত যতগুলো জায়গা আছে সবগুলো জায়গার ভিতরে এটার ইম্প্যাক্ট পড়বো। তারপরে সবচাইতে বেশি ইম্প্যাক্ট পড়বো হচ্ছে স্টকের মধ্যে, ঠিক আছে, তারপরে বন্ডসের মধ্যে। সো এই স্টেটমেন্টগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে মূলত প্রকাশ করা হয়। তো আমি জানি না কতটুকু বুঝাইতে পারতাছি, বাট যতটুকু সম্ভব ততটুকু ট্রাই করতেছি। এখন লাস্ট প্রশ্নটা হইতাছে এই যে এই এফওএমসির কেন গুরুত্বপূর্ণ, এফওএমসি স্টেটমেন্টটা কেন গুরুত্বপূর্ণ আর এর প্রভাবটা কী, ঠিক আছে, এটা বুঝিতে লেগে গেছে। সো এফওএমসি স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা একটা দিক নির্দেশনা পাইতেছি স্টেটমেন্টের মাধ্যমে, ঠিক আছে। এই যে স্টেটমেন্টগুলো আসে, এই স্টেটমেন্টের ভিতরে অনেকগুলো ডেটা থাকে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এই ডেটাগুলো কী করে, একটা চার্টের মতো কাজ করে, ঠিক আছে। যেমন আমরা বুঝি যে অলরেডি বছরে কয়বার, 8বার এই এফওএমসির পক্ষ থেকে মিটিংগুলা শুরু হয়ে যায়, ঠিক আছে, বা হয়, এটা ফিক্সড করা শিডিউলভাবে। সো এই যে 8বার হইতেছে কাজগুলা, 8বার কি এক একটা স্টেটমেন্ট বাড়াইতেছে না প্রত্যেকবার মিটিং করার পরে, এই স্টেটমেন্টগুলাই একটা ডেটা শিট রেডি হয়। আর ওই ডেটা শিটটা আমগরে ইন্ডিকেট করে যে একটা লম্বা সময় পরে, বা ইনভেস্টর লেভেলেই ইন্ডিকেট করে যে একটা লম্বা সময় আগামী 1 বছর 2 বছর 3 বছরে ওই কারেন্সির ইন্টারেস্ট রেটটা বা কারেন্সির ভ্যালিউটা কোন দিকে যাইতে পারে, কোন দিকে যাইতাছে, ঠিক আছে, সেইটা সম্পর্কে একটা ইন্ডিকেট করে। সো এটাই বুঝতেছেন যে কেমন টাইপের গুরুত্বপূর্ণ বা কেন প্রভাব ফেলে, বা এটা বলতে পারেন যে কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টগুলো আমাদের জন্য। একদম একটা চার্টের মতো কাজ করতেছে, যেটা দেখলে আমরা বলতে পারি, 8টা চার্ট দেখলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি, বা ইনভেস্টররা আইডিয়া করতে পারে যে কারেন্সিটা এই অবস্থায় আছে, ধীরে ধীরে ওই অবস্থায় যাইতেছে, ওরা এখন এইটা চাইতেছে। আশা করি বুঝাইতে পারতাছি যে ওরা কি চায় বা কেন। এখন এটার প্রভাবটা কি, এটার প্রভাবটা কিভাবে পড়ে। ধরেন যে আমরা জানি কি একটা কারেন্সির ভ্যালিউ যদি বাড়াই দেওয়া হয়, ঠিক আছে, একটা কারেন্সির ভ্যালিউ যদি বাড়াই দেওয়া হয়, ইন্টারেস্ট রেটটা যদি বাড়াই দেওয়া হয়, তাহলে ওই কারেন্সির ভ্যালিউ বাড়া শুরু করে। আর যদি ওই কারেন্সির ভ্যালিউ বাড়ে, যেমন ধরেন যে এখানে ইউএসডি নিয়ে কথা বলতেছি, ইউএসডির ভ্যালিউ বাড়লো ধরেন, ঠিক আছে, এই ইউএসডির ভ্যালিউটা বাড়ার ফলে কী হবো, এই ইউএসডির সাথে রিলেটেড অন্যান্য যত কারেন্সি আছে ওদের তুলনায় কি এই ইউএসডির কারেন্সি পেয়ারের প্রাইসটা, এই কারেন্সিটার প্রাইস বাইরে গেল না। এই ক্ষেত্রে যদি আমরা গোল্ডের মার্কেটে চিন্তা করি, তাহলে কি হয়, গোল্ডের প্রাইস কমতাছে, ইউএসডির প্রাইস বাড়তাছে, পারলে তো এরকম হয় বিষয়টা। ইভেন অন্যান্য কারেন্সি পেয়ারের ভিতরে ইউরো ইউএসডি হিসাব করলে ইউরোর দাম কমতাছে, ইউএসডির দাম বাড়তাছে, তাই না। তার মানে কি একটা কারেন্সি লেভেলেও এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়তেছে, সো প্রভাব ফেলতেছে। এই প্রভাবটা আমরা বুঝলাম। সেম স্টকের ভিতরে প্রভাব কী পড়ে, যখন একটা কারেন্সির ভ্যালিউ বাইরে যায়, বিশেষ করে ইউএস ডলারের, তখন দেখা গেছে যে ওই জায়গার যত স্টক আছে স্টকের ভ্যালিউ কমে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি বাইরে যায়, ঠিক আছে। আবার যদি বন্ডের কথা কোন, যেহেতু বন্ড মানেই তো কারেন্সির সাথে রিলেটেড ডাইরেক্টলি, সো বন্ড আবার যদি কারেন্সির প্রাইস বাড়ে, বন্ডের প্রাইস খুবই বাইরে যায়, ঠিক আছে। সো এইটাছে বিষয়গুলো অনেক অনেক প্রভাব ফেলে, ঠিক আছে। এই জন্যই এই স্টেটমেন্টটা আমাদের জানা দরকার আছে। আর এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে ইন্টারেস্ট রেট বাড়াইতেছে কমাইতেছে ক্রমান্বয়ে, একটা চার্ট আকারে আমরা বুঝতে পারি যে ওইটার ফান্ডামেন্টাল কোন দিকে যাইতেছে, ওরা কি চাইতেছে। এই স্টেটমেন্টগুলো সবগুলো একত্রে অ্যারাউন্ড সামনে 1 বছর 2 বছর 3 বছরের মতো একটা ডেটা বা পূর্বাভাস আগের থেকে দিয়া দেয়। এই জন্য স্টেটমেন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই স্টেটমেন্টের ভিতরে অনেক ক্লু লুকায় থাকে। তারপরে হচ্ছে এই যে ওরা ইন্টারেস্ট রেট সেট করতেছে, এটা গুরুত্বপূর্ণ, বা এটার প্রভাব যদি বলি, এটা আরেক দিকেও প্রভাব পড়ে। কোন দিকে প্রভাব পড়ে, ওই দেশের ইনফ্লেশন, ঠিক আছে। আমি পুরোপুরি লিখলাম না, ইনফ্লেশন আমি পুরোপুরি লিখতে পারলাম না। ওই দেশের ইনফ্লেশনের উপরে আপনার হচ্ছে ইম্প্যাক্ট পড়তেছে। ইন্টারেস্ট রেট কমাইলেও ইম্প্যাক্ট পড়বো, ইন্টারেস্ট রেট বাড়াইলেও ইম্প্যাক্ট পড়বো। একটা হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট, একটা পড়ে যাবো নেগেটিভ ইম্প্যাক্ট, ঠিক আছে। যদি বাড়ায় তাহলে ইনফ্লেশন কমবো, আমরা জানি। আর যদি ভ্যালিউ কমাইতে চায়, ইন্টারেস্ট রেট কমায়, তাহলে হচ্ছে ইনফ্লেশন বাড়বো, ঠিক আছে। তারপর এটার জন্য আপনার হচ্ছে কনজিউমার লেভেলে হচ্ছে আপনার ইম্প্যাক্ট পড়বো, ঠিক আছে, কনজিউমার লেভেলে, ঠিক আছে। কনজিউমার লেভেলে ইম্প্যাক্ট পড়বো, মানে যারা বুক করে সেবা পণ্য এগুলা ওদের তারপরে হইতেছে অর্থনৈতিক অবস্থার উপরে অনেকটা ইম্প্যাক্ট পড়বো, এটা বুঝতে পারতেছি। বিশেষ করে গ্লোবাল ইকোনমিকের উপরে সবচাইতে বেশি ইম্প্যাক্ট পড়বো, ঠিক আছে। কারণ অন্যান্য দেশ হচ্ছে কি এই ইউএস ডলারটারই নিজেদের রিজার্ভ কারেন্সি হিসেবে ইউজ করতেছে, ওই দিকে ইম্প্যাক্ট পড়বো। সো কারেন্সি, আর আমরা এতদিন যারা ভিডিওগুলো দেখছি ওরা খুব ভালো করে জানি কারেন্সির এই ইন্টারেস্ট রেটটা বাড়াইলে কী ইম্প্যাক্ট পড়তে পারে, আর কমাইলে কী ইম্প্যাক্ট পড়ে।
আর এই ইন্টারেস্ট রেটটা বাড়াইলে যেমন ভ্যালিউ বাড়ে, আবার ইন্টারেস্ট রেটটা কমাইলে কারেন্সির ভ্যালিউ কমে। ফলে কি কি হইতে পারে আমরা এতদিন আইডিয়া করার কথা। আশা করি গ্লোবাল ইকোনমির উপরে শুধু ইম্প্যাক্ট পড়বো খালি এই দিকেই না, ইভেন ইন্টারেস্ট রিলেটেড বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ব্যাংক আছে, লোন দেয়। সো লোন, ইন্স্যুরেন্স, কার লোন, হোম লোন, যা কিছু আছে এই সবগুলোর উপরে ইম্প্যাক্ট পড়তেছে ডিরেক্টলি যায়। সো এটাই বলতে পারি যে এই একটা স্টেটমেন্ট কিন্তু ছাইরা দেওয়ার মতো না, যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর যেহেতু এই স্টেটমেন্টগুলা একটা চার্টের মতো কাজ করে একটা লং টার্ম ডিরেকশন দিয়ে দিতেছে যে আগামীতে এরকম হইতে পারে, বা একটা চার্ট যেমন আপনি আকাশে মেঘ দেখলে কি বলেন যে হ্যাঁ বৃষ্টি আসতে পারে, সেম এই স্টেটমেন্টগুলো যখন 8টা স্টেটমেন্টে একসাথে একত্রিত করবেন তখন হচ্ছে কি মানে ইনভেস্টররা একত্রিত করে, ঠিক আছে, তখন কি হয় ওরা একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে এই ক্রমান্বয়ে এই বিষয়গুলো হচ্ছে, আনএমপ্লয়মেন্ট এইভাবে বাড়তেছে, তারপর হচ্ছে জিডিপি আগের থেকে এতটুকু বাড়ছে, ইন্টারেস্ট রেটটা ক্রমান্বয়ে খেলে আস্তে 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 বাড়াইতেছে, তার মানে সামনে আগামী 1 বছর 2 বছরে ইন্টারেস্ট রেটটা আরও বাড়াইবো, কারেন্সির ভ্যালুটা আরও বাড়বো, এরকম একটা ইন্ডিকেশন করে আর কি ওরা। সো এইটাছে বিষয়গুলো। আশা করি বুঝতে পারছেন যে এফওএমসি স্টেটমেন্ট মানে কি। প্রত্যেকটা এই যে বছরে যে 8বার এফওএমসির পক্ষ থেকে কাজগুলো করা হয়, এই 8বার সভা হওয়ার পরে যে একটা ভোট মোট হওয়ার পরে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্তর বিস্তারিত একটা লিস্ট হচ্ছে এই স্টেটমেন্ট বা বিবরণ। আর এই স্টেটমেন্টটা কেন প্রকাশ করা হয়, যাতে ওই ইনভেস্টর লেভেলে যারা হচ্ছে একদম ডাইরেক্ট এই কারেন্সিটা নিয়ে ট্রানজ্যাকশন করার সাথে জড়িত বিভিন্ন বড় বড় কর্পোরেশন, কোম্পানি টম্পানি থেকে শুরু করে সব কিছু ওদের কাছ পর্যন্ত এটা পৌঁছায় দেওয়া, কারণ ট্রানজ্যাকশন ছাড়া একটা কারেন্সির কোনো ভ্যালিউই নাই, ঠিক আছে। তো ওই লেভেলে পৌঁছায় দেওয়ার কারণে হচ্ছে এটা প্রকাশ করা হয়। আর কিভাবে প্রকাশ করে সেভাবে জানেনি। তো এখন হইতাছে এই যে কেন গুরুত্বপূর্ণ বা কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে, সবগুলা জায়গা বলে দিলাম, ঠিক আছে, কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে। সো এবার চলেন একটু আমরা ফরেক্স ফ্যাক্টরির ভিতরে যাই। ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আসার পরে এই যে এখানে আমরা একটা নিউজ ইম্প্যাক্ট দেখতে পারতেছি। ফরেক্স ফ্যাক্টরির ভিতরে আসার পরে এখানে আমরা একটা নিউজ ইভেন্ট দেখতে পারতেছি, সেটা হচ্ছে এফওএমসি স্টেটমেন্ট, ঠিক আছে। এই নিউজ ইভেন্টটা এরকম দেখা যাবে ফরেক্স ফ্যাক্টরির ভিতরে। এটা দেখেন অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে। সামনেরটা আমি যদি দেখাই, সামনে সেটার ভিতরে একটা ক্লিক করি, এর ভিতরে ক্লিক করলে সামনেরটা পাওয়া যাব। নেক্সট রিলিজ ক্লিক করলাম, ওকে, নেক্সট রিলিজ এই যে চলে আসছে, এখানে ক্লিক করলাম, ওকে। তো এই ইভেন্টটা, নিউজ ইভেন্টটা মূলত এরকম দেখা যাবে, ঠিক আছে। এফওএমসি স্টেটমেন্ট, এটা হচ্ছে নিউজ ইভেন্ট, এটা হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে রেড ইম্প্যাক্ট মার্কেটে, কবে, ঠিক আছে, থার্সডে মানে বৃহস্পতিবারে জুনের 19 তারিখ, ওকে। এই এফওএমসি স্টেটমেন্টের নিউজটা আসবে, ওকে। তারপরে হচ্ছে এবার চলেন এই ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমরা একটু ডাটাটা দেখার চেষ্টা করি। এই যে ডাটা দেখার চেষ্টা করতে হবে এখান থেকে। সো এইখানে একটা জিনিস থেকে আমরা কি জানি, একটা হচ্ছে ফরকাস্ট, যেটা ওরা হচ্ছে আইডিয়া করে বা পূর্বাভাস দেয়, আরেকটা হচ্ছে প্রিভিয়াস ডাটা, গত ডাটা কী ছিল, আর এই ফরকাস্টের ভিতরে কী করে একটা পূর্বাভাস দেয়। এখন অ্যাকচুয়াল যদি ফরকাস্ট, এই অ্যাকচুয়ালটা কী করে ডিপেন্ড করে আমাদের জন্য, কি ডিপেন্ড করে, হয়তো এই অ্যাকচুয়ালটা এই ফরকাস্টের চাইতে বেশি আসতে হইব, নাহলে কম আসতে হইব, ঠিক আছে। এখন এটা কন্ডিশন অনুযায়ী ম্যাক্সিমাম যে কন্ডিশনটা, যেহেতু এটা কারেন্সি পর্যায়ে পড়ে, সো এই ক্ষেত্রে এই অ্যাকচুয়াল যদি বেশি আসে এই পূর্বাভাসে ফরকাস্টের থেকে, তার মানে সেটা কারেন্সির জন্য পজিটিভ। আমরা এখানে সেগুলো দেখতে পারবো, ঠিক আছে। তো এই ডেটার ভিতরে আমরা জানি কি কি হইতে পারে না হইতে পারে, এটা বললাম না, প্রত্যেকটার মধ্যে বলছি। সো এই সোর্সটা কি, এটা হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ইন্টারেস্ট রিলেটেড প্রত্যেকটা সবার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে সোর্স। আর এখানে কি বলছে দেখেন, ইউজুয়াল ইফেক্ট মোর হাউকিশ দ্যান এক্সপেক্টেড গুড ফর কারেন্সি, মানে এই যে ফরকাস্ট আছে, এই ফরকাস্টের থেকে এই অ্যাকচুয়ালি মানে ইউজুয়াল ইফেক্ট মার্কেটের উপরে কী ইফেক্ট পড়তে পারে, কী হলে কী ইফেক্ট পড়তে পারে, এই বিষয়টা কি। সো এই ফরকাস্টের যা পূর্বাভাস দিব সেটা যদি অ্যাকচুয়ালি তার থেকে বেশি আসে, তাহলে সেটা কারেন্সির জন্য ভালো, এই কথাটাই বলছে আর কি, ঠিক আছে। তো এখন হইতাছে তারপর হচ্ছে শিডিউল, যে শিডিউলটা কি বা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি একটা ধারাবাহিকতা, কেমন টাইম পরে পরে আসতে পারে, এটা হচ্ছে শিডিউল করা, মানে একটা পুরো শিডিউল বা নিয়ম মাফিক করে দেওয়া হয়েছে 8 টাইমস পার ইয়ার। মানে আমরা জানি অলরেডি প্রত্যেক বছরে 8বার হচ্ছে এই স্টেটমেন্টের নিউজটা আসবে প্রত্যেক বছরে, এখন বলতে পারি তাহলে 1.5 মাস পর পর আসবে। যতবার ওই এফওএমসির পক্ষ থেকে সবার নিয়ে কাজ করব, ততবার এই একবার এই স্টেটমেন্টের নিউজটা আসবো, এটা আমাদের ডিটেল থাকবো, ঠিক আছে। তো নেক্সট কবে আবার হইতে পারে এই ইয়াটা, যেহেতু নির্দিষ্ট টাইম পরে পরে আবার পরবর্তী টাইম তো বইলাই দিছে আগে ভাগে কবে হইতে পারে স্টেটমেন্ট, সেটা এখানে বইলা দিছে, এটাও ইম্পর্টেন্ট। সো এখন এখানে একটু নোট দিছে, ঠিক আছে, এফএফ নোট। এই এফএফ নোটের ভিতরে কি বলছে যে কেন হচ্ছে মূলত এটা করতেছে ওরা, ঠিক আছে।
কেন করতেছে? এই এফওএমসিটা হচ্ছে মূলত ওদের একটা স্টেটমেন্ট তৈরি করে, ওরা যে নিজেদের মধ্যে ভোটিং করে, একদম 12 জন যে এফওএমসির সদস্যরা আছে, ওইটা ভোটিং করার পরে ওরা কি করে, ওদের যে স্টেটমেন্ট আছে গত স্টেটমেন্টের তুলনায় এইবারের স্টেটমেন্টে বা এইবারের সভায় কি কি জিনিস একটু কম বেশি হয়েছে সেইগুলাই হচ্ছে ওরা এখানে তুইলা ধরে। আশা করি বুঝতে পারছেন। গত একটা সভা করছিল, সেটার ডিফ্লেশনের কী অবস্থা ছিল, ইন্টারেস্টের কী অবস্থা ছিল, তারপরে বাকি যত ডেটা ছিল ওইগুলোর কী অবস্থা ছিল, সবগুলো ডেটার ভিতরে যে টুকটাক পরিবর্তন হয়েছে ওরা ভোটিং সব কিছু করার পরে তারপরে যে একটা স্টেটমেন্ট তৈরি করছে সেটাই তো এই স্টেটমেন্ট, তাই না? তো এই স্টেটমেন্টের কাজটাই হইতাছে যে আগের তুলনায় কি কি পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এই চার্টের মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে তুলে ধরা, এই বিষয়টা আর কি। এবার হচ্ছে হোয়াই ট্রেডার্স কেয়ার। এখন ট্রেডাররা এটা কেন গুরুত্ব সহকারে দেখে সেটা আমরা কিন্তু অলরেডি জানি আসছি যে ট্রেডাররা কেন গুরুত্ব সহকারে দেখে, ঠিক আছে? কারণ এই একটা স্টেটমেন্ট যেহেতু বছরে 5-8 বার আসে, সো এই স্টেটমেন্টগুলো আমাদের জন্য একটা চার্টের মতো কাজ করে, ইনভেস্টরদের জন্য একটা চার্টের মতো কাজ করে যে আগামী 1 বছর 2 বছর 3 বছর পরে মার্কেটটা ওইরকম বা কারেন্সির ভ্যালিউটা ওইরকম ডিরেকশনে যাইতে পারে, ইনফ্লেশনটা ওইরকম ডিরেকশনে যাইতে পারে। এই ক্রমান্বয়ে যে একটা 8টা স্টেটমেন্ট বাড়ায় সেইগুলো আমাদেরকে এত কিছু ইন্ডিকেশন দিয়ে দেয়। আর আমরা জানি যে এই বিষয়গুলো হওয়ার পরেই প্রত্যেকটা স্টেটমেন্টের ডেটা বাড়ানোর পরেই ওই কারেন্সির ভ্যালুর ভিতরে অনেকটা চেঞ্জিং দেখা যায়। বিশেষ করে মার্কেট পর্যায়ে মানে ট্রেডিং পর্যায়ে যারা কাজ করে ওরা একটা ইনস্ট্যান্ট মুভ দেখতে পারে, ঠিক আছে? পরে হচ্ছে এটার কারণে হচ্ছে যদি বাড়ায়া দেয় বা কমায়া দেয় সেটার জন্য স্টকে, বন্ডের মধ্যে, ঠিক আছে, ওই কারেন্সির সাথে অন্যান্য যে কারেন্সি আছে, তারপরে ইন্টারেস্ট লেভেল আছে বিভিন্ন পর্যায়ের, ওই সবগুলো বিষয়ের ভিতরে ইম্প্যাক্ট ফেলে। আশা করি এটার প্রভাবটা কি, ট্রেডারদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝছেন। এটারে অলসো কল্ড, আর কি বলে এটারে, এটা ইন্টারেস্ট রেট স্টেটমেন্ট, ফেড স্টেটমেন্ট, ঠিক আছে? এগুলো বললাম না, মানে কি, এটা যেহেতু ফেডারেল রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে, তাহলে এটা কী করে, এটা ইন্টারেস্ট রেট সেট করে না, ওই কি ইন্টারেস্ট রেট সেট করছে, কেন করছে, ওই যাবতীয় ডেটাটা, ঠিক আছে? তারপরে যেহেতু আমি জানি ইন্টারেস্ট রেট কারা সেট করে, ডাইরেক্টলি ফেডারেলের পক্ষ থেকে সেট করা হয়, সো ফেড স্টেটমেন্ট, ফেডারেলের পক্ষ থেকে তো স্টেটমেন্টটা দেওয়া হইতেছে, এই বিষয়গুলাই বলছে আর কি। তারপর অ্যাক্রো এক্সপান্ড হচ্ছে কি বলতেছে, এটা ওই এফওএমসির ফুল মিনিংটা করার কথা। হ্যাঁ, এফওএমসি মানে ফেডারেল ওপেন মার্কেট কমিটি, এটাই। তো আশা করি যে আজকের এই এফওএমসির স্টেটমেন্ট মানে কি সেটা মোটামুটি ভালো করে এটা বুঝতে পারছেন। যদিও আমি এত কিছু বুঝি না, তাও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব বোঝায় দেওয়ার চেষ্টা করলাম বা বইলা দেওয়ার চেষ্টা করলাম আসলে এই এফওএমসি স্টেটমেন্ট মানে কি, ঠিক আছে? প্রত্যেকটা সভা হওয়ার পরে ওই সবাই যে ভোটিং হইতাছে, যে সিদ্ধান্ত হইতাছে, টুকটাক যে চেঞ্জিং হইতাছে, সেইটারে একটা লিস্টের মাধ্যমে বিস্তারিত তুইলাই ধরা হইতাছে এই এফওএমসির স্টেটমেন্ট। আর আমরা জানি যেহেতু এফওএমসির পক্ষ থেকে বছরে 8 বার অ্যারাউন্ড 1.5 মাস পর এই এফওএমসির বিভিন্ন ওদের সিস্টেমের কাজগুলো করে, তখন ওই প্রত্যেকটা সভা হওয়ার পরে একটা এরকম এফওএমসির স্টেটমেন্ট তৈরি হয়, আর এইটাই হইতাছে ওই স্টেটমেন্ট। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।